হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হলো দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি এইচএসসি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই অধ্যায়টিকে খুব কঠিন মনে করে থাকে, তবে এই অধ্যায়টি খুবই সহজ এবং খুবই বাস্তব জীবনে কাজে লাগানোর মতো একটি অধ্যায়। সো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওটিতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। আচ্ছা, দৃশ্যমান স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি? ধরে নাও তোমার কাছে 1 কোটি টাকা আছে। তাহলে তোমার কাছে কত টাকা আছে? 1 কোটি টাকা। আচ্ছা, এখন তুমি ভাবছো যে তুমি একটি ছোটখাটো কোম্পানি দিবে, ধরে নাও জুস উৎপাদন করার জন্য একটি কোম্পানি দিবে। তাহলে তোমাকে সবার আগে তাহলে কি করতে হবে? ধরে নাও তুমি আগে একটি জমি কিনবে। তাহলে সবার আগে তোমাকে কি কিনতে হবে? ভূমি বা জমি। আচ্ছা, আমি এটাও ধরে নিচ্ছি তুমি সেই জমিতে একটি দালান তুলবে বা ভবন তুলবে। আচ্ছা, তাহলে তুমি দালান তুলছো সেখানে। আচ্ছা, দালান তোলার পর তারপর তোমাকে যেটা করতে হবে, সেই দালানে বা সেই ভবনে তোমাকে মেশিনারিজ আনতে হবে বা যন্ত্রপাতি আনতে হবে, যাতে করে তুমি সেই জুসগুলো উৎপাদন করতে পারো। আচ্ছা, এরপর তোমাকে কিছু আসবাবপত্র ম্যানেজ করতে হবে। কেন আসবাবপত্র ম্যানেজ করতে হবে? কারণ আসবাবপত্র আমরা মূলত প্রশাসনিক কাজে ইউজ করে থাকি, যেখানে ধরো সবাই কাস্টমাররা আসবে, আমাদের প্রোডাক্টসগুলো দেখবে। সো আসবাবপত্র আমাদের দরকার হচ্ছে। তাহলে একটি জিনিস এই প্রতিটি সম্পত্তির মধ্যে আমরা কমন হিসেবে দেখতে পাচ্ছি। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই সম্পদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, এবং এই সম্পত্তিগুলো থেকে আমরা দীর্ঘমেয়াদে সুবিধা আদায় করতে পারি। এই জন্য এই সম্পত্তিগুলোকে বলা হয় দৃশ্যমান স্থায়ী সম্পদ। সো প্রথমেই একটি ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি, সেটি হচ্ছে এই সম্পত্তিগুলো নট ফর রিসেল, অর্থাৎ এই সম্পত্তিগুলো পুনর্বিক্রয়ের জন্য নয়, এগুলো আমাদের ব্যবহারের জন্য। তাহলে এই সম্পত্তিগুলোকে আমরা কি করব? আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? আমরা এই সম্পত্তিগুলোকে ব্যবহার করব কোনো না কোনো উৎপাদন কাজে অথবা কোনো না কোনো প্রশাসনিক কাজে, যেখান থেকে আমরা 1 বছরের ইনফ্যাক্ট 5 বছর বা তারও বেশি সময় ধরে আমরা এই সম্পত্তিগুলো থেকে সুবিধা পাবো। আচ্ছা, তাহলে আমি একটি পয়েন্ট ক্লিয়ার করেছি, সেটি হচ্ছে এই সম্পত্তিগুলো আমরা ব্যবহার করব কোনো না কোনো উৎপাদন সংক্রান্ত কাজে বা প্রশাসনিক কাজে। আচ্ছা, ধরে নেই এই দালানটি একটি অলস দালান। অলস দালান বলতে আমরা কি বুঝি? এই দালানটি বেসিক্যালি শুধু পড়ে রয়েছে, এখানে আমরা কোনো কাজ করছি না। তাহলে এই দালানটিকে বেসিক্যালি আমরা স্থায়ী সম্পদ বলবো না, আমরা এই দালানটিকে বলবো বিনিয়োগ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই দালানকে যখন আমরা উৎপাদন কাজে ব্যবহার করব, তখন এটিকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলা যাবে। যদি এই দালানটি অলসভাবে পড়ে থাকে, এটাকে আমরা প্রোডাক্টিভলি ইউজ না করি, তাহলে এই দালানকে আমরা দৃশ্যমান স্থায়ী সম্পদ বলতে পারবো না। আচ্ছা, তাহলে একটি পয়েন্ট ক্লিয়ার করছে, সেটি হচ্ছে ব্যবহার করব এগুলোকে আমরা। আচ্ছা, এই সম্পদগুলো বেসিক্যালি দীর্ঘমেয়াদী হয়, যেটা আমরা এই স্থায়ী কথাটার মাধ্যমে আমরা দেখতে পাই দীর্ঘমেয়াদী। তার মানে এই সম্পত্তিগুলো থেকে আমরা দীর্ঘমেয়াদে সুবিধা আদায় করতে পারছি। আচ্ছা, আরেকটা যে বৈশিষ্ট্য সেটিও অলরেডি আমি ক্লিয়ার করেছি, ইতোমধ্যে আমি বলেছি, সেটি হচ্ছে এই সম্পত্তিগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেটি হচ্ছে এই সম্পত্তিগুলোর একটি নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে, অর্থাৎ এই সম্পত্তিগুলো অনন্তকাল ধরে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন এই আসবাবপত্র, এটির হয়তো আমরা 8 বছর ব্যবহার করতে পারবো অথবা 10 বছর, হয়তো এই মেশিনারিজ 5 বছর পর নষ্ট হয়ে যাবে, অথবা এই ভবনটি হয়তো বা 10 বছর পর বা 20 বছর পর এই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তার মানে এই সম্পত্তিগুলোর একটি নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে, এগুলোকে আমরা অনন্তকাল ধরে ব্যবহার করতে পারবো না। তাহলে দৃশ্যমান স্থায়ী সম্পদের মূলত এই 3টি মূল বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য মূলত আমরা দেখতে পাই, তবে এই 3টা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা দৃশ্যমান স্থায়ী সম্পদকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম দৃশ্যমান স্থায়ী সম্পদ কি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অদৃশ্যমান সম্পদ বলতে আমরা কি বুঝি। সো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। টাটা।